লেখিকা মহুয়া রায়ের ভালো কাকু। ঠাস করে একটা বাঘা থাপ্পড় মারলেন থানার বড়বাবু। ছেলেটার গালে 5 আঙুলের দাগ পড়ে গেল। রোদ পোড়া গালের চামড়া, তবুও বোঝা যাচ্ছে দাগটা। ছেলেটা এক থাপ্পড়েই কুপোকাত হয়ে বড়বাবুর ঘরের মেঝেতে বসে পড়ল, গালে হাত চাপা দিয়ে। উবু হয়ে বসে পড়েছে ছেলেটা, 2 আঁঠুর মাঝখানে মুখ গুজে। পিঠটা কুঁজো হয়ে আছে। গর্জন করে উঠলেন বড়বাবু, এই হতভাগা, বল কোথায় পাচার করলি সোনার আংটিটা? ছেলেটাকে থানায় আনার আগে যথেষ্ট হাতের সুখ করেছে যে জনগণ, ওকে কিল চর ঘুষি মেরে, তা ওকে দেখলেই বোঝা যাচ্ছে। ঠোঁটের কোষে রক্ত লেগে আছে, বোধহয় গালে মুখে ঘুষি বা চর থাপ্পড় পড়েছে। কপালের বাদিকটা ফুলে উঠেছে, জামাটা ছিঁড়ে গেছে বুকের কাছ থেকে, সারা শরীরে ধুলো ধূসরিত। বড়বাবুর প্রশ্নে ছেলেটা হাঁটুর মধ্যে থেকে মুখ তুলল, চোখের কান্নাটা থমকে আছে তখন ওর। বলল, আমি চুরি করিনি দারোগা বাবু, চুরি করিনি। কথাটা যে এ পর্যন্ত কতবার বলল ছেলেটা তার ইয়ত্তা নেই, কিন্তু রাস্তায় মার খেতে খেতে লুটিয়ে পড়ার সময় যেমন বুঝেছিল যে ওর কথা কেউ বিশ্বাস করবে না, এবারও বুঝলো বড়বাবুকে হাজার বললেও বিশ্বাস করবেন না ওর কথা। বড়বাবু বাজখাই গলায় এবার বললেন, বল তোর নাম কি? আগে সত্য। ছেলেটার উত্তর শুনে বড়বাবু হ্যাঁ হ্যাঁ করে হেসে উঠে সত্য শব্দটা মুখের মধ্যে খানিক নাড়াচাড়া করলেন। ঘরে উপস্থিত বাকিরাও হেসে উঠল। কেউ কেউ আবার কণ্ঠস্বরে নাটকীয়তা যোগ করে বলল, কানা ছেলের নাম পদ্মলোচন। বড়বাবু তার আপিস ঘরের ভিড়টার দিকে ঘুরে হেঁকে উঠলেন, সাইলেন্স, এটা থানা, নাট্যশালা নয়। এ ঘরে পুলিশ অফিসার, কনস্টেবল, দপ্তরি ছাড়াও ভিড়টা মূলত সেই লোকগুলো যারা ছেলেটাকে ওরই কোমরের গামছা দিয়ে পিচ মোড়া করে বেঁধে এনেছে। আর সেই ভিড়ের অগ্রভাগে যে গোলাপি পাঞ্জাবি আর সাদা পাজামা পরিহিত নিয়াপাতি ভুঁড়ি সমেত ঘোর কৃষ্ণ গাত্র বর্ণের মালিক ইন্দ্রলুপ্ত ভদ্রলোকটি দাঁড়িয়ে, যার গলায় ঘাড়ে সাদা বডি পাউডারের ছোপ ঘামে ভিজে কেমন সাদা প্রলেপের রূপ নিয়েছে, আর সেই গলায় দুটো সোনার হার ঝিলিক মারছে। সেই তিনি গর্জন করে উঠলেন, স্যার, একে মেরে তক্তা বানিয়ে ফেলুন, তবে ব্যাটা সত্যি বলবে। কি ফেরেববাদ ছোড়া! আরে কোথা থেকে আজই একখানা ভ্যান রিক্সা করে এ ছোড়া পাকা আম বিক্রি করতে এসেছে আমাদের পাড়ায়। ব্যাটাকে জন্মে দেখিনি। তা স্যার, আমার বউ একে দাঁড় করিয়ে দরদাম করে কেজি 5 কিনলো। আমার 5 বছরের হাবাগোবা ছেলেটা মায়ের পেছু পেছু নাকি তখন এ ছোড়ার কাছাকাছি দাঁড়িয়েছিল। তা ছেলে আমার হাবাগোবা হোক আর যাই হোক, এই প্রমোটার বাসু নন্দীর ছেলের গায়ে গয়না থাকবে না তা কি হয়? আমার ছেলের গলায় হার, হাতে আংটি সবই পরা থাকে। স্কুল গেলে অবশ্যই মাস্টাররা বকে বলে খুলে রাখে সেসব তখন ছেলের মা। তা আজ তো আর ছেলের স্কুল নেই, গয়না তার গায়ে ছিল, ঘরে খেলা করছিল, নেহাত কি ভীমরতি ধরতে মায়ের পেছু পেছু রাস্তায় এসে দাঁড়ালো। স্যার, তারপর তো ছেলের মা আম কিনে দাম দিতে টাকা আনার জন্য ঘরে গেল। আমার খোকা তখন এই আপদ ছোড়াটার সম্মুখেই রয়েছে। ইতিমধ্যে ছেলের মা আমের দাম মিটিয়ে দিল। তারপর ছেলে নিয়ে ঘরে ঢুকে খানিক পরেই দেখে ছেলের হাতের আংটি গায়েব। আমার ওয়াইফ স্যার ছেলের হাতের সোনার আংটি গায়েব হতেই আন্দাজ করেছে এ ফলের ছোড়ার কাজ। আমিও সে সময় স্যার বাজার থেকে কেজিটা গলদা চিংড়ি আর আস্ত একখানা ইলিশ নিয়ে ঢুকছি। ওয়াইফ তো স্যার আমায় দেখে চেঁচামেচি জুড়ে জানালো ঘটনা। তা হয়েছে কি, এ ছোড়ার হাক তখনও শোনা যাচ্ছিল পাড়ার মধ্যেই। বেটা পাড়া ছেড়ে পালায়নি। দেখুন স্যার ওর সাহসটা একবার, 2 আনি সোনার আংটি আমার ছেলের আঙুল থেকে খুলে নিয়ে কিনা ফল চাই ফল হেঁকে বেড়াচ্ছে পাড়ার মধ্যেই, ভালো মানুষের পোলার মতন। আমিও মনে মনে বললাম, বেটা ছিনতাইবাজ, আজ তোর একদিন কি আমার একদিন। তারপর তো মোটর বাইক হাঁকিয়ে চোখের পলকে উড়ে এসে ছোড়াটাকে আটকালাম। তারপর স্যার কষে এক থাপ্পড় গালে। আপনি যেমন মারলেন স্যার তেমনটি ঠিক মারলাম। বাসু নন্দী উত্তেজনায় হাঁপিয়ে উঠে একটু থামতেই থানার বড়বাবু তার স্বাভাবিক বুদ্ধি দিয়ে বাকিটা বুঝে নিয়ে বললেন, বুঝেছি। এরপর পাড়ার লোক জড়ো হয়ে গেল। আজ আবার ছুটির দিন, সুতরাং দলবল জুটিয়ে ওকে খুব পেদিয়ে তারপরও আংটির হদিশ না পেয়ে ওকে এখানে নিয়ে এলেন, তাই তো? তারপর প্রশ্ন করলেন,
আর ছেলেটার ফলের ভ্যানটা? প্রশ্নটা কানে যেতে ভাঙাচোরা মূর্তির মতো বসে থাকা সত্য জল ছাড়া মাছের মতো ছটফট করে উঠল। ওর গলার দলা পাকানো কান্নাটা বাস্তবে বৃষ্টির ফোঁটার মতো ঝরতে থাকলো। সত্য কাঁদতে কাঁদতে বলল, দয়া করে আমার কথাটা বিশ্বাস করুন দারোগা বাবু, আমি চুরি করিনি, আমার সর্বনাশ করে দিয়েছেন এই বাবু। বলতে বলতে বাসু নন্দীকে ইঙ্গিত করলো সত্য। বলল, মিথ্যে সন্দেহ করে উনি আর ওনার সাঙ্গ পাঙ্গ মিলে আমার ভ্যানটা উল্টে দিয়েছে, চাকার হাওয়া খুলে দিয়েছে, আমগুলো সব রাস্তায় পড়ে ছত্র খান। কতজন সেই আম কুড়িয়ে নিজেদের ঝোলায় ভরে নিল বাবু, আমি চোখের ওপরে দেখেও কিছু করতে পারিনি। ওই ভ্যানটা আমার ভাড়া নেওয়া, আমার বাবার কাজ নেই, আমার স্কুল নেই, লেখাপড়া নেই, কি করব বসে থেকে? যা পারি রোজগারে নেমেছি, মহাজনের কাছে বাবার এক গাড়ি ধার, আমাদের বাঁচার আর কোনো উপায় রইল না বাবু। ছেলেটা হাউ হাউ করে কেঁদে উঠল। বড়বাবু একটা ধমক দিতে যাচ্ছিলেন সত্যকে, ঠিক এমন সময় বাসু নন্দীর ফোন বেজে উঠল। আমার স্বাদ না মিটিল রিংটোন সহ। বাসু নন্দী ভীষণ বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করলেন। হ্যালো, কে? ফোনের ওপারে যে সে বলল সে কে। অমনি নন্দীর ষাঁড়ের মতো চিৎকারটা পেলব স্তরে নেমে এলো। তিনি বললেন, কে রিমঝিম? এই ফাঁকে এক পলক ঘরে চোখ বুলিয়ে নন্দী বললেন, রিমঝিম আমার ওয়াইফ। তারপর বললেন, হ্যাঁ বলো, কি ব্যাপার? ফেরার সময় কিছু নিয়ে যেতে হবে? ফোনের ওপার থেকে রিমঝিম কিছু বলল, সেই সাথে বাসু নন্দীর মুখের ভাবের ক্ষণে ক্ষণে পরিবর্তন লক্ষ্য করে বড়বাবু বললেন, কি আংটি বাড়িতেই পাওয়া গেছে, তাই তো? বাসু নন্দী তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার আগে বললেন, ঠিক আছে ঠিক আছে, বুঝেছি, এখন রাখছি। তারপর বড়বাবুর দিকে ফিরে দামি ফোনটা গোলাপি পকেটে রাখতে রাখতে আমতা আমতা করে বললেন, হ্যাঁ মানে কখন যেন ওই খোকা নিজেই হাত থেকে খুলে ওর খেলনা গাড়ির ঝুড়িতে ফেলে রেখেছে, বাড়িতে আংটি নিয়ে তোলপাড় হতে। থামুন, গর্জে উঠলেন বড়বাবু। তারপর নন্দী আর তার সাঙ্গপাঙ্গদের দিকে চেয়ে বললেন, আধ ঘন্টা সময় দিলাম সত্তর ভ্যান সারিয়ে ওর ভ্যান ভর্তি আম নিয়ে থানায় হাজিরা দেওয়ার জন্য। আধ ঘন্টা পেরিয়ে গেলে সব কটাকে ফটকে পুড়ব, এমনকি আপনার রিমঝিমকে পর্যন্ত। কজিং ড্যামেজের ভিত্তিতে যে যে ধারা লাগু হয় সব লাগু হবে। বাসু নন্দীর মুখের রং তখন বেগুনি বর্ণ ধরেছে। গোলাপি পাঞ্জাবির হাতা দিয়ে কপালের ঘামটা মুছে নিয়ে বললেন, যাই আজ বাড়িতে, রিমঝিমকে দেখে নেব আমি। কিচ্ছু নজর রাখছে না আজকাল, কেবল ফেসবুক কেবল ফেসবুক। আজ ওর জন্য এত বড় ভুলটা। খবরদার। আবার বড়বাবুর ধমকে আমসি মুখ করে পিটপিট করে তাকাতে লাগলেন বাসু নন্দী। বড়বাবু বলে উঠলেন, থানায় দাঁড়িয়ে আপনি বউকে দেখে নেবেন বলছেন? ডোমেস্টিক ভায়োলেন্স। এই সময় উপস্থিত জটলাটা কেমন আলগা হতে উদ্যত হলেই সেই সময় বড়বাবু অ্যাটেনশনের ভঙ্গিতে দাঁড়িয়ে গেলেন। তারপর গমগমে গলা শোনা গেল তার, বলি পাতলা হলে চলবে এখন? হাতের সুখ করবার সময় তো সব দলবদ্ধ ছিলেন নাকি? যান, মিস্টার নন্দীর সাথে কাঁধে কাঁধ লাগিয়ে কাজ করুন। কুইক, ইউর টাইম স্টার্টস নাও। দলটা নন্দীর নেতৃত্বে বড়বাবুর ঘরের বাইরে যাওয়ার জন্য নড়ে উঠল। এমন সময় দলের মধ্যে থেকে একজন বেটে খাটো দড়ি পাকানো চেহারার লোক মাতবরের মতো বলে উঠলেন, আমাদের সকলকে জড়িয়ে দিয়ে কাজটা কিন্তু ভালো করলে না বড়বাবু। মনে রাখবেন, মুখ্যমন্ত্রীর পিয়ে আমার পিস্তুত শ্যালকের ভাইরা ভাইয়ের। স্টপ ননসেন্স। কাকে ভয় দেখাচ্ছেন আপনি? এই কদমতলা থানার বড়বাবু দুর্বিনীত প্রসাদ সিংহকে। আমি ভগবান ছাড়া কাউকে ভয় পাই না। মুখ্যমন্ত্রী আমার কি করবে? বড়জোর সুন্দরবনে ট্রান্সফার করবে, তাই তো? যাব আমি, কোনো অসুবিধা নেই আমার। বড়বাবুর দাবরানি থেকে সে রোগা পাটকাঠির মতো চেহারা আর ভীষ্মলোচন শর্মার মতো স্বরের মালিকটি চুপসে গেল যেন আরো। বড়বাবু ততক্ষণে নিজের চেয়ারে বসতে বসতে হাঁক দিলেন, দপ্তরে? পুলিশের পোশাক পরা একজন সেলাম করে বলল, জি বড়বাবু। দুর্বিনীত প্রসাদ বাবু তখন নিজের মোবাইল ফোনটা বের করে জটলাটাকে চোখ দিয়ে ইশারায় দেখিয়ে বললেন, এদের সব কজনের ছবি তুলে রাখুন তো। আধ ঘন্টার মধ্যে এরা না ফিরলে এদের নামে হুলিয়া জারি করতে হবে। আর হ্যাঁ, মেজবাবুকে বলুন তো এদের সকলের নাম ধাম ঠিকানা লিখে নিয়ে তবে ছাড়তে। আর কাজটা হলে আমার থেকে টাকা নিয়ে 70 জন্য এক গ্লাস চা আর হাফ পাউন্ড পাউরুটি নিয়ে আসুন, আর দুটো কলা। এরপর তো বাসু নন্দী অনন্য উপায় হয়ে চলে গেল 70 ভ্যান উদ্ধার করতে। বাকিরা কেউ গেল বাজারে আমের সন্ধানে, কেউ গেল নন্দীবাবুর সাথে।
ওদিকে সত্য এতক্ষণ কি করছিল? কি আবার, ও চেয়েছে ওর থেকে অর্থে বিত্তের শিক্ষায় অনেক ধনী কতগুলো বয়স্ক মানুষের সভ্যতা নামের আশ্চর্য এক ধরনের ঝলমলে পোশাকের অন্তরালে থাকা নগ্ন অন্তঃকরণের রূপ দেখছিল আর ভাবছিল, ভাগ্যিস আমি ওরকম সভ্য, ওরকম বড়লোক, ওরকম শিক্ষিত মানুষ নই। ইতিমধ্যে চা, পাউরুটি, কলা, ডিম সেদ্ধ এলো সত্যর জন্য। বড়বাবু সত্যকে ডাকলেন, আয় সত্য, আমার টেবিলে বস। সত্য মাথা নেড়ে বলল, না বড়বাবু, আমি এখানে মেঝেতেই ঠিক আছি। শুনে বড়বাবু বললেন, ও বড্ড জেদ তো তোর, ঠিক আছে যা, ওখানে বসেই খাবি না হয়। তার আগে দপ্তরের সাথে ভেতরের ঘরে যা, ওখানে বাথরুম আছে, যা হাত মুখ ধুয়ে আয়। তারপর তোর কাটা ছাঁচাগুলোতে টিংচার আয়োডিন লাগাতে হবে। বুকে টুকে ব্যথা ট্যাথা আছে নাকি? থাকলে বল। সত্য উঠল না নিজের জায়গা থেকে, ঘাড় শক্ত করে বসে থাকলো। বড়বাবু বললেন, আরে হলো কি তোর, আশ্চর্য। তারপর গলাটা নরম করে বললেন, বুঝেছি, অভিমান হয়েছে। তা ঠিক, রাগভাল অভিমান বল, তোর তো হওয়া স্বাভাবিক। কি বলতো, আমি কি করে? থাক বড়বাবু, আপনি ব্যস্ত হবেন না, আমার ভ্যানটা পেলেই আমি খুশি, চলে যাব আমি। ও, চা পাউরুটি খাবি না তাহলে? কথাটা শুনে কাছাকাছি দাঁড়িয়ে থাকা দপ্তরি বলে উঠল, তা বড়বাবু, ও ছোড়া খাবে না যখন, তাহলে পয়সার জিনিস নষ্ট করে কি হবে শুধু শুধু, আমি বরং ওগুলো। বড়বাবু তিক্ত গলায় বললেন, হ্যাঁ তাই খাও, তোমরা তো সব খেতেই আছো। দপ্তরি হ্যাঁ হ্যারি করে হেসে খাদ্যবস্তু করায়ত্ত করলো। এরপরের ঘটনা সংক্ষিপ্ত। সত্য ভ্যান শুদ্ধ আম কিংবা আম শুদ্ধ ভ্যান হাতে পেল, নন্দী সঙ্গী সমেত বিদায় নিল। কেবল দূরবীনে তো প্রসাদ সিংহ সত্য চলে যাওয়ার আগে বললেন, সত্য, তোর ঠিকানাটা দিয়ে যা তো বাবা। সত্য কাগজ পেন নিয়ে গোটা গোটা অক্ষরে লিখল, সত্য চৌধুরী, প্রযত্নে, ইত্যাদি। এরপর অনেক অনেক বছর পার হয়ে গেছে। সেই সময় একদিন কদমতলা থানায় খুব শোরগোল পড়ে গেল। ব্যাপার কি না, থানায় একজন কড়া বড়বাবু আসছেন, নাম তার সত্য চৌধুরী। সকলে তটস্থ, কারণ সত্য চৌধুরী নাকি পুলিশ মহলের বিস্ময়। তিনি দুষ্টের দমন আর শিষ্টের পালন নীতিতে বিশ্বাসী। যাই হোক, ঠিক বেলা 10টা বাজে তখন দেখা গেল ডার্ক, টল অ্যান্ড হ্যান্ডসামের জীবন্ত উদাহরণ সত্য চৌধুরী তার জিপটা সমেত এসে থানায় ঢুকলেন। আর সেই জিপের স্টিয়ারিং ছেড়ে মাটিতে পা দিলেন সত্য চৌধুরী। বড় বড় পা ফেলে নিজের অফিস ঘরটার দিকে এগিয়ে গেলেন তিনি। উপস্থিত সরকারি কর্মচারীরা সকলেই সত্য চৌধুরীর সাথে পরিচিত হতে উৎসুক তখন। তবে কদমতলা থানা চত্বরের শতাব্দী প্রাচীন বটগাছটা, থানার দরজা, জানলা, মেঝে, বড়বাবু টেবিল, চেয়ার, তারা সকলে সত্যকে চিনল আর নিজেদের ভাষায় বলল, সুস্বাগতম। সত্য চৌধুরী ছাড়া আর কেউ তাদের ভাষা বুঝল না। আর সত্য চৌধুরী, তিনি কি করলেন? তিনি না বলে এটুকু অংশ সে সম্বোধন করে ব্যাখ্যা করি বরং। বড়বাবুর চেয়ারটায় বসতে বসতে এ থানার সকলের বিস্মৃত হওয়া দুর্বিনীত প্রসাদ সিংহকে স্মরণ করে মনে মনে সে বলল, আজকের আমিকে তুমি তৈরি করেছ। সেই এক বিশেষ দিনে আমার ঠিকানা নিয়ে তুমি ভুলে যাওনি আমাকে। এত ব্যস্ততা সত্ত্বেও মনে করে তুমি পায়ের ধুলো দিয়েছিলে আমাদের বাড়িতে। আমাদের ভাঙাচোরা এলোমেলো সংসারটাকে দাঁড় করিয়েছিলে তুমি, বাবাকে একটা মোটামুটি ভালো মাইনের কাজের ব্যবস্থা করে দিয়ে। আমার বন্ধ হয়ে যাওয়া পড়াশোনা আবার গতি পেয়েছিল তোমার কারণেই। তুমি প্রেরণা আর সাহস জুগিয়েছিলে নিরন্তর আমার সৎ পুলিশ অফিসার হওয়ার স্বপ্নটা দেখার পথে। কিন্তু ভাগ্যের পরিহাস এই যে সে স্বপ্ন সফল হলো যখন তুমি আর তখন নেই পৃথিবীতে। তবে জানি তোমার আশীর্বাদের হাত আমার মাথায় আছে সর্বদা, কারণ তুমি যে সেই কবে থেকে আমার ভালো কাকু হয়ে গেছো। থানার বড়বাবুর খোলসটা দূরে সরিয়ে রেখে শুধু আজ এই প্রার্থনা করি, যেখানে থাকো ভালো কাকু, তুমি ভালো থেকো, আর আমি যেন তোমার যোগ্য উত্তরসূরি হয়ে উঠতে পারি। সত্য চৌধুরীর চোখের কোণ দুটো আর্দ্র হয়ে গেল পলকের জন্য। নিমেষে নিজেকে স্থিত করে সত্য চৌধুরী হাত বাড়িয়ে করমর্দন করলেন বিদায়ী দারোগা বাবুর সাথে। কদমতলা থানার নিঃশব্দে নতুন যুগের সূচনা হলো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।